আম্মা হচ্ছে আমাকে সবচেয়ে বেশি সাপোর্ট করতো। আমি সরকারেরই কাছে একটি জবাব চাই, আর কতকাল বাংলার বুকে ধর্ষকেরই ঠাই। টাকা ছাড়া আসলে মিউজিকটা ইম্পসিবল। আমায় ডেকো না, ফেরানো যাবে না, ফেরারি পাখিরা কুলায় ফেরে না। মিউজিকটা মধ্যবিত্ত বা গরিব ফ্যামিলিতে যারা বিলং করে তাদের জন্য মিউজিকটা না। দর্শক, সোনালী নিউজের বিশেষ সঙ্গীত আড্ডায় স্বাগত জানাচ্ছি আমি তরুণ বেগী এবং আমার সাথে আছেন সঙ্গীত শিল্পী দীপু হক। কেমন আছেন? জি ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো ভাই, আমরা শুনতে পেয়েছি আসলে আপনি যে রিসেন্ট যে ঘটনা রামিসা যে হত্যাকাণ্ডের পরেই আপনার একটা ধর্ষিতাদের নিয়ে একটি গান রিলিজ হয়। কি থেকে আসলে এই গানটা চিন্তায় আসলো বা এই ধরনের গান করার ইচ্ছা আসলো? আসলে আমি বেসিক্যালি হচ্ছে যে অনেক জায়গায় স্টেজ পারফর্ম করি, তো নিজস্ব মৌলিক গানের একটা গুরুত্ব আমার কাছে সবসময় থাকে। তো সেক্ষেত্রে হচ্ছে দেশের মধ্যে যেই পরিমাণ হচ্ছে ধর্ষণ হচ্ছে, মানুষের উপরে অত্যাচার হচ্ছে, মেয়েদের উপরে বিশেষ করে নারীদের সব কিছু নিয়ে একেবারে নারীরা একেবারে নির্যাতনের শিকার হচ্ছে, নিপীড়নের শিকার হচ্ছে, সেই জায়গা থেকে চিন্তা করলাম যে আমার একটা মৌলিক গান করা উচিত, এবং এটা হচ্ছে মেয়েদেরকে নিয়ে। তো সেক্ষেত্রে আমি এই ধর্ষিতা রাষ্ট্র গানটি লিখেছি, ইভেন খুব শীঘ্রই রিলিজ হবে। আসলে যে ধর্ষণের মতো ঘটনা আসলে বৃদ্ধি পাওয়ার কারণ কি মনে করেন? এটা হচ্ছে দেশের হচ্ছে যে আইন ব্যবস্থা দুর্বল, যার কারণে হচ্ছে যে ধর্ষণ না শুধু সব কিছুই দুর্নীতিতে যে দেশ, মানে একেবারে দুর্নীতিগ্রস্ত সেই দেশ তো স্বাভাবিক, ধর্ষণ আর অনেক কিছুই হচ্ছে, এটা তো আপনারা সবাই দেখছেন। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের আইন ব্যবস্থা যদি ভালো হতো, আইনের প্রতি মানুষের একেবারে আস্থা নেই বললেই চলে। ধর্ষণ নিয়ন্ত্রণে আসলে আমাদের সচেতন মানুষের বা সরকারের কি করা উচিত? সর্বপ্রথম হচ্ছে ধর্ষণ না, আপনি টোটাল দেশের যে দুর্নীতি যদি ঠিক হয়, আইন ব্যবস্থা যদি ভালো হয়, মানুষের যদি আইনের প্রতি আস্থা থাকে আর আইন যদি ওইভাবে স্ট্রং হয়, তো সেক্ষেত্রে ধর্ষণ না সব কিছুই একটা ব্যালেন্সে চলে আসবে। ধর্ষণ নিয়ে যে গানটা, সেই গানটা কি এখনো শোনানোর মতো রেডি আছে বা আপনি দর্শকের উদ্দেশ্যে যেহেতু আমার গানটা অলরেডি কম্পোজিশন হয়ে গেছে, তো আমি সেক্ষেত্রে চাইলে আপনাকে শোনাতে পারি। আইন থেকে কি লাভ দেশে ধর্ষণ যদি হয়, পুলিশ থেকে কি লাভ তবে ধর্ষকের নেই ভয়। আইন থেকে কি লাভ দেশে ধর্ষণ যদি হয়, পুলিশ থেকে কি লাভ তবে ধর্ষকের নেই ভয়। সেই কালো আধারে পড়ে থাকা সেই ধর্ষিতারই দেহ এই দেশেতে দেখার মতো রইল না কবু কেহ। সেই কালো আধারে পড়ে থাকা সেই ধর্ষিতারই দেহ এই দেশেতে দেখার মতো রইল না কবু কেহ। আমি সরকারেরই কাছে একটি জবাব চাই, আর কতকাল বাংলার বুকে ধর্ষকেরই ঠাই। আমি সরকারেরই কাছে একটি জবাব চাই, আর কতকাল বাংলার বুকে ধর্ষকেরই ঠাই। তাই হাজার হাজার ছাত্র ছাত্রী রাস্তায় নামো ভাই, ধর্ষকেরই শাস্তি মোরা মৃত্যুদণ্ড চাই। তাই হাজার হাজার ছাত্র ছাত্রী রাস্তায় নামো ভাই, ধর্ষকেরই শাস্তি মোরা মৃত্যুদণ্ড চাই। কারণ এই আপনার এই গানটি দিয়ে মানুষ সচেতনতা বৃদ্ধি পাক, এই প্রত্যাশা করি। আসলে এই যে সামনে তো ঈদ, ঈদ উপলক্ষে আপনার কোনো গান আসছে কিনা? বা অবশ্যই সামনে যেহেতু ঈদ, আর আমি ঈদের জন্য একটা গান লিখেছি, বাট এখন যেহেতু ধর্ষণ নিয়ে দেশের মধ্যে একটি সব ঝামেলা সৃষ্টি হয়েছে, তো সেজন্য আমি এই গানটি আগে রিলিজ করছি, ধর্ষিতা রাষ্ট্র। আমরা খুব একটা জানি বিভিন্ন ইসের কারণে, ঈদের কারণে আপনাদের বিভিন্ন কনসার্ট থাকে, আপনাদের বিভিন্ন বুকিং থাকে, তো সেই বিষয়গুলো নিয়ে আসলে আপনার ব্যস্ততা কিরকম এইবার ঈদে? যেমন ঈদে আমার আলহামদুলিল্লাহ আমার ঈদ ছাড়াও সবসময় এভারেজ প্রোগ্রাম থাকে, প্রতি মাসেই আমার প্রোগ্রাম থাকে, আর ঈদ হলে তো অবশ্যই বেশি প্রোগ্রাম থাকে।
আসলে এই যে ঈদ বা এই সঙ্গীতে আসার ইন্সপিরেশন বা কখন ভাবলেন আসলে এই সঙ্গীতে আসা উচিত? আমার বয়স যখন 12 তখন থেকে আমি আহ, গান খুব শুনি। তো তখন থেকে শুনতাম, তো বাসায় ওইভাবে কেউ সাপোর্ট দিত না। বড় ভাই বা বাবা বা যারাই আছে ওইভাবে সবাই সবার মতো ব্যস্ত ছিল, তো ওইভাবে কেউ কারো সাপোর্ট পাইনি। পরে একটা পর্যায়ে অনেক বাধার সৃষ্টি হয়েছে, মানে মিউজিক করতে গিয়েও পারিনি। এমনও সময় হয়েছে যে টাকার প্রবলেম ছিল, গিটার শিখবো বা গিটার কিনবো ওরকম সিচুয়েশনও ছিল না। তো সেক্ষেত্রে হ্যাঁ, যার নামটা একেবারে না বললেই নয়, সে হচ্ছেন আমার মা, আম্মাজান। তো তার আসলে সবচেয়ে বেশি সাপোর্ট পেয়ে আজকে আমি এই পর্যন্ত এসেছি, বা জানি না আরো কত দূর যেতে পারবো। তো আম্মা হচ্ছে আমাকে সবচেয়ে বেশি সাপোর্ট করতো। আপনার মায়ের সাপোর্ট আপনাকে এতদূর নিয়ে এসেছে। আসলে যে মায়ের যে চাওয়া বা মায়ের যে স্বপ্ন, সেই স্বপ্নের কতটুকু কাছাকাছি যেতে পেরেছেন আপনি মনে করেন? আমার আম্মাজানের আমাকে দিয়ে যে প্রত্যাশা, তো সেটা আসলে মানুষের স্বপ্ন বা প্রত্যাশা, এটা কিন্তু আসলে কোনো পরিমাপ করা যায় না আসলে, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমার মনে হয় যে আমি কিছুটা হলেও পূরণ করতে পেরেছি। ইভেন আমার বাসায় এখন আমার মা, বোন, ভাই, ইভেন আমার আশেপাশে যারা আমার শুভাকাঙ্ক্ষী আছেন, যেমন আমার জেলা হচ্ছে নারায়ণগঞ্জ, তো আশেপাশে আমার যত বন্ধু বান্ধব, বড় ভাই, ছোট ভাই, আশেপাশে সবাই আমাকে এখন খুব সাপোর্ট করে এবং সবাই খুব আমাকে ভালোবাসে। ইভেন আমি সবার মন রক্ষা করতে পেরেছি। ইভেন গান শুনিয়ে সবাই আমার প্রতি একটা মুগ্ধতা কাজ করে। তো আমি এখন তাদের মুগ্ধতা দেখে তো আমি এখন নিজেকে আরো স্পিড পাচ্ছি, আমি নিজেকে আরো ভালো কিছু তাদেরকে দেওয়ার জন্য চেষ্টা করছি। আপনি যেহেতু চ্যালেঞ্জ নিয়ে বা আপনার অনেক প্রতিকূলতার পরে আপনার সঙ্গীত জগতে নিজের একটা জায়গা করতে পেরেছেন, আসলে যারা সঙ্গীতে আসতে চায় বা যারা এই ধরনের চ্যালেঞ্জ ফেস করে তাদের জন্য আপনার কি ভাবনা? যদি সত্যি বলি তাহলে শুনতে একটু খারাপ লাগবে, মিউজিকটা মধ্যবিত্ত বা গরিব ফ্যামিলিতে যারা বিলং করে তাদের জন্য মিউজিকটা না, ঠিক আছে? এটা হচ্ছে সত্যি কথা। আগেও যারা লেজেন্ড ছিলেন তারাও সেম কথাই বলেছেন। ইভেন আমি বাস্তবতা সেটা আমি নিজেও টের পেয়েছি, মানে আমি আন্দাজ করতে পেরেছি যে মিউজিকটা আসলে মধ্যবিত্ত বা গরিব ফ্যামিলির জন্য না। স্বপ্ন তো সবারই থাকতে পারে, তবে যদি কারো চেষ্টা থাকে অবশ্যই সে সফল হবে। চেষ্টার উপরে সব কিছু। আপনি বলতে চাচ্ছেন আসলে গরিবদের মিউজিক নিয়ে স্বপ্ন দেখার কিছু নাই? স্বপ্ন তো সবাই দেখতে পারে, স্বপ্ন দেখার জন্য আসলে কাউকে কোনো বাধ্যবাধকতা নেই। তবে মিউজিকটা গরিব বা মধ্যবিত্তদের জন্য না, যেটা আমি নিজে ফেস করেছি। কারণ কি আসলে মধ্যবিত্তরা কি কি চ্যালেঞ্জের মুখে পড়ে মিউজিকে আসার পর? মিউজিকে আসলে হচ্ছে মধ্যবিত্তদের চ্যালেঞ্জ সর্বপ্রথম তো টাকা, এটা হচ্ছে মূল ফ্যাক্ট। টাকা ছাড়া আসলে মিউজিকটা ইম্পসিবল। আগে তো যেমন তেমন, এখন একেবারে ইম্পসিবল। কারণ কি বিষয়টা কোথায় আসলে? আমরা তো জানি এখানে অনেক লোক মিউজিক করতে হলে আপনার হচ্ছে একটা ভালো গিটার লাগবে, বা আপনি যদি একটা হারমোনিয়াম ভালো গান শিখেন তাহলে একটা ভালো হারমোনিয়াম লাগবে। তো মধ্যবিত্ত গরিব ফ্যামিলির ক্ষেত্রে 20,000 30,000 টাকা অনেক টাকা, যেটা হচ্ছে মধ্যবিত্তরা বা গরিবরা এফোর্ড করতে পারে না। এখন এটা হচ্ছে অবশ্যই তাদেরকে ছোট করা না, কিন্তু বিষয়টা হচ্ছে এরকম যে এটা খুবই টাফ চ্যালেঞ্জ, এটা অনেক বড় চ্যালেঞ্জ। একটা ফ্যামিলির 20,000 টাকা হলে একটা ফ্যামিলি 1 মাস খুব ভালোভাবে চলতে পারে। তো সেক্ষেত্রে সে 20,000 টাকা দিয়ে একটা ইনস্ট্রুমেন্ট কিনে মিউজিক করবে, এটা আসলেই বিলাসিতা। যদি একটা গাইডলাইন দেন আসলে যে যে মধ্যবিত্ত পরিবার কিভাবে শুরু করতে পারে, কারণ তার তো স্বপ্ন, আপনি বললেন প্রথম বাধাই অর্থ, পারিবারিক সাপোর্ট বা এই ধরনের অনেক বাধাই তাকে সম্মুখীন হতে হবে। তা এই বাধা অতিক্রম করতে তার কি কি স্টেপ নেওয়া উচিত বা কাদের শরণাপন্ন হওয়া উচিত? আমি বলবো আগে নিজের জায়গা, মানে জায়গা বলতে বোঝাচ্ছি যে এরকম নিজের একটা স্থান করে নিতে হবে। ভালো একটা জব যদি থাকে, ভালো একটা বিজনেস যদি থাকে, তারপর আসলে মিউজিক করে বাংলাদেশের মতো জায়গায় রাইট নাও স্টে করা সম্ভব না। মিউজিক করে স্টে না করলে এখানে যে যারা জড়িত তাদের লাইফের বা তাদের অনিশ্চয়তা, তো এই অনিশ্চয়তা কাটিয়ে উঠবে কিভাবে? আসলে অনিশ্চয়তা কাটার যে বিষয়টা, এটা হচ্ছে ওই যে আগেই আপনাকে বলেছি যে এটা হচ্ছে যার যার স্বপ্ন। স্বপ্নটা হচ্ছে এরকম, আপনি সবারই স্বপ্ন দেখার অধিকার আছে। আপনি দেখবেন, আপনার যদি আগ্রহ থাকে, ইচ্ছে থাকে, ওই ইচ্ছে অনুযায়ী আপনি আগাবেন। এখন আপনার ইচ্ছে হলে আপনি মাঝ পর্যায়ে গিয়ে অনেকে দেখছি যে মিউজিক করতে করতে স্টেজ শো করেছে, দেন তারপর হচ্ছে আবার সে কোনো না কোনো কারণে সে পিছিয়ে গেছে। এটা হচ্ছে তার স্পিডের উপরে আসলে সে আগাবে। এটা সবার লাইফ একরকম না, এক একজনের লাইফ স্টাইল এক এক রকম। সেক্ষেত্রে যে যেভাবে আসলে
জি, দর্শক অবশ্যই আপনারা ভাইয়ের কথা শুনে সতর্ক হবেন এবং মিউজিকে আসার আগে আপনারা ভাববেন, চিন্তা করবেন আসলে এই জগৎটা আপনার জন্য কিনা, সেই কথাটা ভাববেন। ভাইয়া, এই পর্যন্ত আপনার কয়টা গান করা হয়েছে? আমার 3টা গান লেখা হয়েছে, তবে এটা হচ্ছে আমার ফার্স্ট গান রিলিজ করছি। তো আমার এই গানটার পিছনে সবচেয়ে বেশি অবদান এখন পর্যন্ত হচ্ছে আমার শ্রদ্ধেয় দাদা রকি দাদা। তো রকি দাদার জন্য আজকে আমি এই গানটা খুব ভালোভাবেই আমি আসলে এটা বলে নিজের যে চাহিদা, যেরকম ঠিক আমার চাহিদা অনুযায়ী আমি গানটা আমার উন্নত করে করতে পেরেছি। তো তার জন্য রকি দাদাকে অনেক অনেক কৃতজ্ঞতা, ধন্যবাদ। কোনো জনপ্রিয় গান যদি দর্শকের উদ্দেশ্যে বলতে চান তাহলে? জি, দর্শকদের উদ্দেশ্যে আমি একটা গান শোনাতে চাচ্ছি, সেটা হচ্ছে আমার শ্রদ্ধেয় প্রিয় লাকি আকন্দ স্যারের আমায় ডেকো না গান। এই গানটা হচ্ছে আমার খুবই পছন্দের। আমায় ডেকো না, ফেরানো যাবে না, ফেরারি পাখিরা কুলায় ফেরে না। কি ভাইয়া, খুব সুন্দর। আসলে এই যে আমরা ঈদের পরিকল্পনা, বা এবার ঈদের ছুটিতে আপনি কি করছেন, কোথায় সময় কাটাবেন, কিভাবে? ঈদে হচ্ছে অবশ্যই আমি আমার ফ্যামিলিকে সময় দিব। আর আমার যেহেতু বাবা নেই, বাবা চলে গেছেন 1 বছর হলো, তো সেক্ষেত্রে মা আছেন বাসায়, বোন আছেন, ভাই আছেন, তাদেরকে সময় দিব, ফ্যামিলিকে সময় দিব। তারপর হচ্ছে ট্যুরে যাব, ঘুরবো, গান গাবো, ফ্রেন্ডদের সাথে আড্ডা দিব, এই তো। আসলে এই ঈদ তো আসলে গরু কেন্দ্রিক, বা গরু কিনতে সবাই ব্যস্ত, হাটে বেশি সময় কাটায়। আপনার সেই গরু, পছন্দের গরুটা কি কিনা হয়েছে? হ্যাঁ, আমরা আসলে সবসময় তো আজ থেকে প্রায় 8 বছর 9 বছর আগে কুরবানি দিতাম। তো তারপরে আসলে রেগুলার কুরবানি দেওয়া হয় না, স্টপ হয়ে গেছে যে কোনো একটা কারণে। আসলে কুরবানি দেওয়াটা আসলে বন্ধ, তো আপাতত এখন আর কুরবানি দিচ্ছি না। সেক্ষেত্রে আর কি গরু কেনার কোনো চিন্তা ভাবনা প্ল্যান নেই। ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। আপনার ঈদটা ভালো কাটুক, আপনার আনন্দের সাথে কাটুক এবং পরিবারের সাথে খুব ভালো একটা সময় ব্যয় করেন, এই প্রত্যাশা নিয়ে আজকে আপনার সাথে আলোচনা এখানে শেষ করছি। জি। ধন্যবাদ। দর্শক, শুনছিলেন দিবু ভাইয়ের কথা। ওনার যে জার্নিটা, সঙ্গীতের যে জার্নিটা খুব কষ্টদায়ক। উনি এখনো চেষ্টা করছেন আসলে এই সঙ্গীতে নিজের অবস্থান তৈরি করার, এবং ওনার নতুন একটা গান আসছে এবং সেই গানটি খুব সমসাময়িক ইস্যুর উপরে তৈরি করা। সেই গানটি আপনারা ভালোভাবে নিবেন, সেই প্রত্যাশা রেখেই আজকে এখানে শেষ করছি। পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সোনালী নিউজের সাথেই থাকুন।